লোকশিল্প। কামরুল হাসান। খাদ্যশস্যের পরেই বাংলাদেশের মানুষের জীবনের সঙ্গে যে জিনিসটি অতি নিবিড়ভাবে জড়িয়ে আছে তা হল এখানকার কুটির শিল্প। এক সময়ে ঘর গৃহস্থালির নিত্য ব্যবহারের প্রায় সব পণ্যই এদেশের গ্রামের কুটিরে তৈরি হতো। আজও অনেক কিছুই হয় এগুলো কুটির শিল্পের মাধ্যমে তৈরি হলেও শিল্পগুণ বিচারে এ ধরনের সামগ্রী লোকশিল্পের মধ্যে গণ্য। আমাদের দেশের বিভিন্ন লোকশিল্পের কতকগুলো একসময়ে এমন উচ্চমানের ছিল যে আজও আমরা সেসব জিনিসের কথা স্মরণ করে গর্ববোধ করি। প্রথমে বলতে হয় ঢাকাই মসলিনের কথা। ঢাকা শহরের অদূরে ড্যামরা এলাকার তাঁতিদের এই অমূল্য সৃষ্টি এককালে দুনিয়া জুড়ে তুলেছিল প্রবল আলোড়ন। ঢাকার মসলিন তৎকালীন মোগল বাদশাহদের বিলাসের বস্তু ছিল। মসলিন কাপড় এত সূক্ষ্ম সুতা দিয়ে বোনা হতো যে ছোট্ট একটি আংটির ভিতর দিয়ে অনায়াসে কয়েক গজ মসলিন কাপড় প্রবেশ করিয়ে দেয়া সম্ভব ছিল। শুধু কারিগরি দক্ষতায় নয়, এ ধরনের কাপড় বুনবার জন্য শিল্পীমন থাকাও প্রয়োজন। আজ সেই মসলিন নেই, তবে মসলিন যারা বুনত তাদের বংশধররা যুগ যুগ ধরে এই শিল্পধারা বহন করে আসছে বলে জামদানি শাড়ি আমরা আজও দেখতে পাই। বর্তমান যুগে জামদানি শাড়ি দেশে বিদেশে শুধু পরিচিতই নয়, গর্বের বস্তু। এমনি আর একটি গ্রামীণ লোকশিল্প আজ লুপ্তপ্রায় হলেও কিছু কিছু নমুনা পাওয়া যায়। এটি হল নকশিকাঁথা। এক সময় বাংলাদেশের গ্রামে গ্রামে এ নকশিকাঁথা তৈরির রেওয়াজ ছিল। একটি সাধারণ আকারের নকশিকাঁথা সেলাই করতেও কমপক্ষে ৬ মাস লাগত। বর্ষাকালে যখন চারদিকে পানি থই থই করে, ঘর থেকে বাইরে বের হওয়া যায় না, এমন মৌসুমই ছিল নকশিকাঁথা সেলাইয়ের উপযুক্ত সময়। মেয়েরা সংসারের কাজ সাঙ্গ করে দুপুরের খাওয়া দাওয়া সেরে পারতি বিছিয়ে পানের বাটাটি পাশে নিয়ে পা মেলে বসতেন এ বিচিত্র নকশা তোলা কাঁথা সেলাই করতে। পড়শিরাও সুযোগ পেলে আসত গল্প করতে। আপন পরিবেশ থেকেই মেয়েরা তাদের মনের মতো করে কাঁথা সেলাইয়ের অনুপ্রেরণা পেতেন। এমনি একটি কাঁথা সেলাই কত গল্প, কত হাসি, কত কান্নার মধ্যে দিয়ে শেষ হতো তা বলা যায় না। শুধু কতকগুলো সূক্ষ্ম সেলাই আর রং বেরঙের নকশার জন্যই নকশিকাঁথা বলা হয় না, বরং কাঁথার প্রতিটি সূচের ফোড়ের মধ্যে লুকিয়ে আছে একটি পরিবারের কাহিনী, তাদের পরিবেশ, তাদের জীবনগাথা। আমাদের দেশের লোকশিল্প বিভিন্ন রূপে ভিন্ন ভিন্ন অঞ্চলে প্রাধান্য পেয়েছে। তাঁতশিল্প বাংলাদেশের সব এলাকাতেই আছে, তবে ঢাকা, টাঙ্গাইল, শাহজাদপুর, কুমিল্লা, চট্টগ্রাম এলাকায় তাঁতশিল্পের মৌলিক বৈশিষ্ট্য দেখা যায়। জামদানি শাড়ির কথা আমরা আলোচনা করেছি। নারায়ণগঞ্জ জেলার নওয়াপাড়া গ্রামেই জামদানি কারিগরদের বসবাস। শতাব্দীকাল ধরে এই তাঁতশিল্প বিস্তার লাভ করেছে শীতলক্ষ্যা নদীর তীরবর্তী এ এলাকায়। বৈজ্ঞানিক বিশ্লেষণে দেখা যায়, এই শীতলক্ষ্যা নদীর পানির বাষ্প থেকে যে আর্দ্রতার সৃষ্টি হয় তা জামদানি বোনার জন্য শুধু উপযোগীই নয়, বরং এক অপরিহার্য বস্তু বলা চলে। ভৌগোলিক অবস্থান, আবহাওয়া এবং পরিস্থিতির জন্য শুধু অতীতের তাঁতিদের তাঁতশিল্পই নয়, বর্তমানের বড় বড় কাপড়ের কারখানাও শীতলক্ষ্যা নদীর তীরে গড়ে উঠেছে। কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রামে প্রস্তুত খাদি বা খদ্দরের সমাদর শুধু গ্রামজীবনেই নয়, শহরের আধুনিক সমাজেও যথেষ্ট রয়েছে। খাদি কাপড়ের বিশেষত্ব হচ্ছে এর সবটাই হাতে প্রস্তুত। তুলা থেকে হাতে সুতা কাটা হয়। গ্রামবাসীরা অবসর সময়ে সুতা কাটে। এদের বলা হয় কাটুনি। গ্রামে বাড়ির আশেপাশে তুলার গাছ লাগানোর রীতি আছে। সেই গাছের তুলা দিয়ে সুতা কাটা ও হস্তচালিত। তাতে এসব সুতায় যে কাপড় প্রস্তুত করা হয়, সেই কাপড়ই প্রকৃত খাদি বা খদ্দর। স্বদেশী আন্দোলনের যুগে বিদেশি কাপড় বর্জন করে দেশি কাপড় ব্যবহারের যে আদর্শ প্রবর্তিত হয়েছিল তারই সাফল্যের স্বাক্ষর এই খাদি।
পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি, বান্দরবন, রামগড় এলাকার চাকমা, কুকি ও মুরং মেয়েরা এবং সিলেটের মাসিমপুর অঞ্চলের মণিপুরী মেয়েরা তাদের নিজেদের ও পুরুষদের পরিধেয় বস্ত্র বুনে থাকে। এই কাপড়গুলো সাধারণত মোটা ও টেকসই হয়। নকশা, রং ও বুনন কৌশল সবই তাদের নিজস্ব ঐতিহ্য অনুযায়ী হয়। বাংলাদেশের গ্রামে গ্রামে কাঁসা ও পিতলের বাসনপত্র এককালে বেশ প্রচলিত ছিল। আজও শত শত গ্রাম্য কারিগর তৈরি করে বিচিত্র ধরনের তৈজসপত্র। প্রথমে মাটির ছাঁচ করে তার মধ্যে ঢেলে দেয় গলিত কাঁসা। ধীরে ধীরে এ গলিত ধাতু ঠান্ডা হয়ে আসে। তখন ওপর থেকে মাটির ছাঁচটি ভেঙে ফেললেই ভেতর থেকে বেরিয়ে আসে বদনা, বাটি, গ্লাস, থালা ইত্যাদি। তারপর এগুলো পালিশ করা হয়। এই ধরনের বাসনে নানারকম ফুল পাতার নকশা বা ফরমাশকারীর নাম খোদাই করা থাকে। এমনকি আজকাল অতি আধুনিক গৃহসজ্জার সামগ্রী হিসেবে তামা পিতলের ঘোড়া, থালা, ফুলদানি ব্যবহৃত হতে দেখা যায়। পোড়ামাটির কাজের ঐতিহ্য এদেশে বহু যুগের। মাটির কলস, হাঁড়ি, পাতিল, সানকি, ফুলদানি, দইয়ের ভাঁড়, রসের ঠিলা, সন্দেশ ও পিঠার ছাঁচ, টেপা পুতুল। হিন্দু সম্প্রদায়ের দুর্গা, সরস্বতী, লক্ষ্মী ইত্যাদির মূর্তি গড়বার কাজে বাংলাদেশের পালপাড়া ও কুমোরপাড়ার অধিবাসীরা সারা বছরই ব্যস্ত থাকে। আধুনিক রুচির ফুলদানি, ছাইদানি, চায়ের সেট, কৌটা, বাক্স বা ঘর সাজাবার নানা ধরনের শৌখিন সামগ্রী সবকিছুই মাটি দিয়ে তৈরি করা হচ্ছে। এছাড়া পুরাকালের মসজিদ বা মন্দিরের গায়ে যেসব নকশাদার ইট দেখা যায় তা এদেশের লোকশিল্পের এক অতুলনীয় নিদর্শন। প্রতীকধর্মী মাটির টেপা পুতুলগুলোর মধ্যে শত শত বছর পূর্বের পাল বা কুমোরদের যে কারিগরি বিদ্যা এবং শিল্পীমনের পরিচয় পাওয়া যায়, তা অভাবনীয়। কাঠের কাজের খুব বেশি শিল্পগুণ আজকাল দেখা না গেলেও অতীতের কিছু কিছু নমুনা যা দেখতে পাওয়া যায় তা থেকে অনুমান করা যায় যে এই দেশে একসময় গৃহনির্মাণের কাজে কারুকার্যে ভূষিত কাঠের ব্যবহার ছিল। বিশেষ করে পুরাতন খাট, পালঙ্ক, খুঁটি, দরজা ইত্যাদির নমুনা আজও দেখা যায়। এই ধরনের কাজকে বলা হয় হাসিয়া। বরিশালের কাঠের নৌকার কাজও বেশ নিপুণতার দাবি রাখে। খুলনার মাদুর এবং সিলেটের শীতলপাটি সকলের কাছে পরিচিত। গ্রীষ্মকালে ব্যবহারে আরামদায়ক বলেই নয়, শীতলপাটির নকশা একটি মৌলিক বৈশিষ্ট্যের পরিচায়ক। অতীতে শীতলপাটির বহু দক্ষ কারিগর ছিল। এই শিল্পীদের দিয়ে এককালে ঢাকার নবাব পরিবার হাতির দাঁতের শীতলপাটি তৈরি করিয়েছিলেন। ঢাকার জাদুঘরে তা সংরক্ষিত আছে। এটি আমাদের লোকশিল্পের এক অতুলনীয় নিদর্শন। আমাদের গ্রামের ঘরে ঘরে যে শিকা, হাতপাখা, ফুলপিঠা তৈরি করা হয়, তা মোটেই অবহেলার জিনিস নয়। এদের বিচিত্র নকশা, রং এবং কারিগরি সৌন্দর্যের যে নিদর্শন চোখে পড়ে তা শুধু আমাদের অতি আপন বস্তুই নয়, সৌন্দর্যের দিক দিয়েও এদের স্থান বহু উচ্চে। সাধারণ সামগ্রী হলেও যারা এগুলো তৈরি করেন তাদের সৌন্দর্যপ্রিয়তার প্রকাশ ঘটে এসব জিনিসের মধ্য দিয়ে। শিকা গৃহস্থালির জিনিসপত্র ঝুলিয়ে রাখার জন্য তৈরি, এ কথা সকলেই জানে। শুধু শুধু প্রয়োজন মিটলেই মন ভরে না বলে সৌন্দর্যপ্রিয় মানুষ নানা নকশা জুড়ে দিয়ে তাকেও একটি বিশেষ শিল্পবস্তুতে পরিণত করেছে। আমাদের দেশে বাঁশ অপ্রতুল নয়। বাঁশের নানারকম ব্যবহার ছাড়া আমাদের চলতেই পারে না। ছোটখাটো সামান্য হাতিয়ারের সাহায্যে আমাদের কারিগররা বাঁশ দিয়ে আজকাল আধুনিক রুচির নানা ব্যবহারিক সামগ্রী তৈরি করছে, যা শুধু আমাদের নিজেদের দেশেই নয়, বিদেশেও বহুল পরিমাণে ব্যবহৃত হচ্ছে। এছাড়া শোলাশিল্পের উৎকৃষ্ট সৃজনশীল নমুনাও দেখা যায় পুতুল, টোপর ইত্যাদির মধ্যে। কাপড়ের পুতুল তৈরি করা আমাদের দেশের মেয়েদের একটি সহজাত শিল্পগুণ। অনেকাংশে এসব পুতুল প্রতীকধর্মী।
অবশ্য আজকাল বাস্তবধর্মী কাপড়ের পুতুল তৈরিও শুরু হয়েছে। এগুলো যেমন আমাদের দেশের ঐতিহ্য ও জীবনের প্রতিনিধিত্ব করে, তেমনি বিদেশি পয়সাও উপার্জন করে। লোকশিল্প সংরক্ষণ ও সম্প্রসারণের দায়িত্ব আমাদের সকলের। বাংলাদেশের বিভিন্ন শহর, শহরতলি এবং গ্রামের হাজার হাজার নারী পুরুষ আছে, যারা কাজ করতে চায় অথচ কাজের অভাবে দিন দিন দারিদ্র্যের শিকার হচ্ছে। সুপরিকল্পিত উপায়ে এবং সুরুচিপূর্ণ লোকশিল্প প্রস্তুতির দিকে মনোযোগ দিলে তাদের সমস্যার কিছুটা সমাধান হবে। আমাদের সকলকেই আজ আপন পরিবেশ এবং পরিস্থিতির দিকে শুধু চোখ দিয়ে তাকালে হবে না, হৃদয় দিয়েও তাকাতে হবে। লোকশিল্পের ভিতর দিয়ে হৃদয় মনের প্রকাশ হলে তা বিদেশিদের হৃদয়ে সাড়া জাগাবে। এভাবে দেশে দেশে হৃদয়ের সম্পর্ক গড়ে তোলার কাজেও আমাদের লোকশিল্প সাহায্য করতে পারে। শব্দার্থ ও টিকা। নিবিড়, ঘনিষ্ঠ পণ্য বিক্রি করা যায় এমন জিনিস। লোকশিল্প, দেশি জিনিস দিয়ে দেশের মানুষের হাতে তৈরি শিল্পসম্মত দ্রব্য। অমূল্য, মূল্য দিয়ে যার বিচার করা যায় না। অপ্রতুল, যথেষ্ট নয়। দক্ষতা, নিপুণতা, কুশলতা, লুপ্তপ্রায়, লোপ পেতে বসেছে এমন। রেওয়াজ, রীতি, পদ্ধতি, ধরন, অনুপ্রেরণা, উদ্দীপনা, উৎসাহ, জীবন কথা, জীবনের কাহিনী, অপরিহার্য, যা এড়ানো যায় না। আবশ্যিক। মণিপুরী, মণিপুর সম্পর্কিত। মণিপুরে উৎপন্ন। থিলা, মাটির কলসি। ঘট, প্রতীকধর্মী, সংকেত বা ইঙ্গিতে মাধ্যমে বোঝায় এমন। টোপর, হিন্দু সম্প্রদায়ের বরের মাথার মুকুট। টেকসই, মজবুত। ঐতিহ্য, অতীতের গর্ব ও গৌরবের বস্তু। সংরক্ষণ, বিশেষভাবে রক্ষা করা। সম্প্রসারণ, প্রসারিত করা, বিস্তার করা। অনায়াসে, সহজে। খোদাই করা, খুঁচিয়ে খুঁচিয়ে আঁকা। ঘোড়া, কলসি। জীবনগাথা, জীবনের গল্প। দারিদ্র্য, গরিব অবস্থা। ফরমাশকারী, যিনি আদেশ করেন। মৌসুম, কাল, ঋতু। শহরতলি, শহরের কাছাকাছি এলাকা। সহজাত, স্বাভাবিক। সানকি, মাটির থালা। সুপরিকল্পিত, ভালোভাবে পরিকল্পনা করা। সুরুচিপূর্ণ, রুচিশীল। সৌন্দর্যপ্রিয়তা, সুন্দরের প্রতি ভালোবাসা। হস্তচালিত, হাতে চালিত। পাঠের উদ্দেশ্য, দৈনন্দিন জীবনে ঘর গৃহস্থালির কাজে নিত্য ব্যবহার্য পণ্যসামগ্রীর অধিকাংশই যে একসময়ে বাংলাদেশের গ্রামাঞ্চলের কুটিরগুলোতে তৈরি হতো এবং এগুলো যে গুণে ও মানে অনন্য ছিল সে সম্পর্কে তথ্যমূলক জ্ঞান অর্জন। প্রবন্ধটি পাঠের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে এই শিল্প সম্পর্কে আগ্রহ বাড়বে এবং তারা এগুলো সংরক্ষণেও আন্তরিক হবে। পাঠ পরিচিতি। আমাদের লোকশিল্প প্রবন্ধটি আমাদের লোককৃষ্টি গ্রন্থ থেকে গৃহীত হয়েছে। লেখক এই প্রবন্ধে বাংলাদেশের লোকশিল্প ও লোক ঐতিহ্যের বর্ণনা দিয়েছেন। এই বর্ণনায় লোকশিল্পের প্রতি তার গভীর মমত্ববোধের পরিচয় রয়েছে। আমাদের নিত্যব্যবহার্য অধিকাংশ জিনিসই এ কুটির শিল্পের ওপর নির্ভরশীল। শিল্পগুণ বিচারে এ ধরনের শিল্পকে লোকশিল্পের মধ্যে গণ্য করা যেতে পারে। পূর্বে আমাদের দেশে যে সমস্ত লোকশিল্প তৈরি হতো তার অনেকগুলোই অত্যন্ত উচ্চমানের ছিল। ঢাকাই মসলিন তার অন্যতম। ঢাকাই মসলিন অধুনা বিলুপ্ত হলেও ঢাকাই জামদানি শাড়ি অনেকাংশে সে স্থান অধিকার করেছে। বর্তমানে জামদানি শাড়ি দেশে বিদেশে পরিচিত এবং আমাদের গর্বের বস্তু। নকশি কাঁথা আমাদের একটি গ্রামীণ লোকশিল্প। এই শিল্প আজ লুপ্তপ্রায় হলেও এর কিছু কিছু নমুনা পাওয়া যায়। আপন পরিবেশ থেকেই মেয়েরা তাদের মনের মতো করে কাঁথা সেলাইয়ের অনুপ্রেরণা পেতেন। কাঁথার প্রতিটি সূচের ফোড়ের মধ্যে লুকিয়ে আছে এক একটি পরিবারের কাহিনী, তাদের পরিবেশ, তাদের জীবনগাথা।
আমাদের দেশের কুমোরপাড়ার শিল্পীরা মাটি দিয়ে তৈজসপত্র ও বিভিন্ন ধরনের শৌখিন দ্রব্য তৈরি করে থাকে। নানা প্রকার পুতুল, মূর্তি ও আধুনিক রুচির ফুলদানি, ছাইদানি, চায়ের সেট ইত্যাদি তারা গড়ে থাকে। খুলনার মাদুর ও সিলেটের শীতলপাটি সকলের কাছে পরিচিত। আমাদের দেশের এই যে লোকশিল্প তা সংরক্ষণের দায়িত্ব আমাদের সকলের। লোকশিল্পের মাধ্যমে আমরা আমাদের ঐতিহ্যকে বিশ্বের কাছে তুলে ধরতে পারি। লেখক পরিচিতি: কামরুল হাসান ১৯২১ খ্রিস্টাব্দে কলকাতায় জন্মগ্রহণ করেন। একজন খ্যাতিমান শিল্পী হিসেবে দেশে বিদেশে তিনি পরিচিতি লাভ করেন। তার আঁকা ছবিতে এদেশের লোকজ জীবনের নানা উপাদান আমাদের ঐতিহ্য সচেতন করে। লোকশিল্প সংরক্ষণেও তার প্রচেষ্টা ছিল প্রশংসনীয়। কর্মজীবনে তিনি দীর্ঘকাল ঢাকা আর্ট ইনস্টিটিউটে, বর্তমান চারুকলা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার কাজে নিয়োজিত ছিলেন। পরে তিনি বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প ডিজাইন সেন্টারের প্রধান, নকশাবিদ নিযুক্ত হন। এই সময়ে তিনি বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে লোকশিল্পের নানা উপকরণ সংগ্রহ করেন। ছবি আঁকার বিচিত্র কলাকৌশল এবং লোকশিল্পের নানা দিক সম্পর্কে তার লেখা পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে। তার একটি বইয়ের নাম বাংলাদেশের শিল্প আন্দোলন ও আমার কথা। ১৯৮৮ খ্রিস্টাব্দে কামরুল হাসান ঢাকায় মৃত্যুবরণ করেন। কর্ম অনুশীলন: তোমার দেখা একটি লোকশিল্পের পরিচয় তুলে ধরো। লোকশিল্পের পরিচয়: নকশিকাঁথা। নকশিকাঁথা বাংলাদেশের গ্রামীণ এলাকায় তৈরি একটি বিশেষ ধরনের লোকশিল্প। এটি সাধারণ কাঁথার চেয়ে অনেক বেশি সূক্ষ্ম এবং সুন্দর কারুকার্যপূর্ণ হয়। কাঁথার প্রতিটি সূচের ফোড়ের মধ্যে কারিগরদের জীবন, গল্প এবং তাদের পারিপার্শ্বিক পরিবেশ লুকিয়ে থাকে। প্রক্রিয়া: সাধারণত বর্ষাকালে যখন বাইরে যাওয়া যায় না, মেয়েরা ঘরে বসে নকশিকাঁথা সেলাই করত। প্রথমে পার্টি বিছিয়ে খাওয়া দাওয়া শেষে কাজ শুরু করা হতো। প্রতিটি কাঁথা তৈরিতে ৬ মাস পর্যন্ত সময় লাগত। রঙিন সুতার সাহায্যে জটিল নকশা করা হতো, যা শুধু সুন্দরই নয়, কারিগরের শিল্পচেতনারও পরিচায়ক। গুরুত্ব: নকশিকাঁথা শুধু বস্ত্র নয়, এটি আমাদের গ্রামীণ জীবনের ঐতিহ্য ও সংস্কৃতির একটি প্রতীক। প্রতিটি কাঁথা পরিবারের ইতিহাস এবং স্থানীয় জীবনধারার পরিচয় বহন করে। এটি বাংলাদেশের লোকশিল্পের একটি মূল্যবান নিদর্শন। বিভিন্ন লোকশিল্পে যেসব চিহ্ন বা প্রতীক দেখতে পাওয়া যায়, বিভিন্ন দলে ভাগ হয়ে তার একটি তালিকা তৈরি করো। দলগত কাজ: বাংলাদেশের লোকশিল্পে চিহ্ন ও প্রতীকের তালিকা। ১. প্রাকৃতিক উপাদান ও জীবজগৎ। পদার্থ, উপাদান: ফুল, পাতা, গাছ, বীজ, ফল। প্রতীক: ফুল, সৌন্দর্য, প্রীতি, নবজীবন। পাতা, গাছ, জীবনধারা, প্রাকৃতিক সম্পদ। পাখি, মুক্তি, শান্তি। মাছ, সম্পদ, সমৃদ্ধি। ২. জীবন ও পরিবার। প্রতীক: সূচ বা সেলাই, পরিবার ও সম্প্রদায়ের ঐতিহ্য। কাঁথার নকশা, পরিবারের গল্প, জীবনগাথা। পুতুল, শিশু, পরিবার, প্রতীকধর্মী শিক্ষা। ৩. ধর্ম ও আধ্যাত্মিকতা। প্রতীক: দুর্গা, সরস্বতী, লক্ষ্মী মূর্তি, ধর্মীয় আচার, পূজা। টোপর, বরের মুকুট, বিবাহ ও সামাজিক অনুষ্ঠান। মসজিদ, মন্দিরের নকশা, ধর্মীয় সৌন্দর্য, স্থাপত্য শিল্প। ৪. জীবনধারা ও গ্রামীণ কাজ। প্রতীক: মাটির হাঁড়ি, কলসি, থিলা, কৃষিকাজ ও গ্রামীণ জীবন। বাঁশের বস্তু, দৈনন্দিন ব্যবহার, সৃজনশীলতা। মাটির পুতুল, টেপা পুতুল, গ্রামের সামাজিক রীতি ও প্রতীক। ৫. সৌন্দর্য ও কারুশিল্প। প্রতীক: জামদানি শাড়ি, কারিগরি দক্ষতা ও ঐতিহ্য। খাদি, খদ্দর কাপড়,
দেশি শ্রম ও আত্মনির্ভরতা, নকশিকাঁথা, রঙিন সেলাই, শিল্পচেতনা। নমুনা প্রশ্ন, বহুনির্বাচনী প্রশ্ন। ১. কোন লোকশিল্পটি মোগল বাদশাহদের বিলাসের বস্তু ছিল? খ. ঢাকাই মসলিন। ২. লোকশিল্প সংরক্ষণ ও সম্প্রসারণ করতে হবে, কারণ এটি খ. ঐতিহ্যবাহী। উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও। কামাল স্থানীয় কারিগর দ্বারা একটি পিতলের কলস তৈরি করল। বন্ধুর বিয়েতে কলসটি উপহার দিলে কেউ কেউ উপহাস করল, আবার কেউ কেউ করল প্রশংসাও। স্কুলের প্রধান শিক্ষক বললেন, স্থানীয় কারিগরদের এরূপ লোকশিল্প নিয়ে আমাদের গর্ব করা উচিত। ৩. কামালের দেওয়া উপহারটিকে শিল্পগুণ বিচারে কোন শ্রেণীর অন্তর্ভুক্ত করা যায়? খ. কুটির শিল্প, কারণ এটি স্থানীয় কারিগরের হাতে তৈরি, গ্রামীণ পরিবেশের শিল্প, যা কুটির শিল্পের মধ্যে পড়ে। ৮. এরূপ উপহার দেওয়ার পিছনে কামালের উদ্দেশ্যকে আমাদের লোকশিল্প প্রবন্ধের আলোকে বলা যায়। ই. লোকশিল্পকে বাঁচিয়ে রাখা। ই. ঐতিহ্যকে ধরে রাখা। কোনটি ঠিক? খ. ই ও ই। কারণ তিনি লোকশিল্পকে বাঁচিয়ে রাখতে এবং ঐতিহ্য ধরে রাখতে এটি উপহার দিয়েছেন। অর্থ সাশ্রয় এখানে মূল উদ্দেশ্য নয়। সৃজনশীল প্রশ্ন। ১. দারিয়াপুর গ্রামের রহিমা দরিদ্র হলেও শিল্পী মনের অধিকারী। ছোটবেলা থেকেই সে বাঁশ ও বেত দিয়ে সংসারের প্রয়োজনীয় অনেক জিনিস তৈরি করত। কিন্তু আচমকা একদিন তার স্বামী মারা গেলে ২ সন্তান নিয়ে সে পথে বসে। রহিমা উপায়ান্তর না দেখে অবশেষে সুই সুতা হাতে তুলে নেয়। সে তার সুখ দুঃখের জীবনকে দীঘল সুতার টানে তৈরি নকশার মধ্যে ভাষা দিতে থাকে। একদিন বেসরকারি একটি সংস্থার মাধ্যমে তার সূচিশিল্পগুলো বিদেশে যায় এবং মোটা অঙ্কের অর্থ প্রাপ্তির পাশাপাশি সে প্রচুর সুনামও অর্জন করে। ক. কোন এলাকার মাদুর সকলের কাছে পরিচিত? উত্তর: খুলনা। প্রবন্ধে উল্লেখ আছে, খুলনার মাদুর সকলের কাছে পরিচিত। খ. ঢাকাই মসলিনের কদর ছিল দুনিয়া জুড়ে বলতে কি বোঝানো হয়েছে? উত্তর: এটি বোঝানো হয়েছে যে ঢাকাই মসলিন কাপড়ের মান ও সৌন্দর্য এত উচ্চমানের ছিল যে শুধু বাংলাদেশে নয়, বিদেশেও এটি বিখ্যাত ছিল এবং মানুষ এটি খুব মূল্য দিত। অর্থাৎ ঢাকাই মসলিনের গুণ ও খ্যাতি আন্তর্জাতিক পর্যায়েও স্বীকৃত ছিল। গ. স্বামীর মৃত্যুর পর রহিমার কাজটি আমাদের লোকশিল্প প্রবন্ধে কিসের প্রতিনিধিত্ব করে? বর্ণনা করো। উত্তর: রহিমার কাজ আমাদের লোকশিল্প প্রবন্ধে নকশিকাঁথা বা সূচি শিল্পের প্রতিনিধিত্ব করে। স্বামীর মৃত্যুর পর ২ সন্তানকে নিয়ে যখন তার জীবনে দুঃখ ও কষ্ট আসে, তখন সে তার সুখ দুঃখ, জীবনগাথা এবং পরিবেশের গল্পকে সুন্দর নকশার মধ্যে প্রকাশ করে। প্রবন্ধ অনুযায়ী নকশিকাঁথা শুধু বস্ত্র নয়, বরং কারিগরের অনুভূতি, পরিবার এবং জীবনের গল্প লুকিয়ে থাকে। রহিমার কাজ এই দিকগুলো প্রদর্শন করে। লোকশিল্পের মাধ্যমে আত্মপ্রকাশ, তার জীবনের গল্প ও অনুভূতি নকশার মাধ্যমে ফুটে ওঠে। সংরক্ষণ ও সম্প্রসারণের প্রতীক, তার শিল্পকর্ম বিদেশে পৌঁছে বাংলাদেশের লোকশিল্পকে পরিচিতি ও সুনাম এনে দিয়েছে। সৃজনশীলতা ও শিল্পগুণের প্রকাশ, দরিদ্র হলেও তার মেধা ও শিল্পচেতনা নিপুণভাবে প্রকাশিত হয়েছে। সংক্ষেপে, রহিমার কাজ লোকশিল্পের মানুষের জীবনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক, ঐতিহ্য সংরক্ষণ এবং সৃজনশীলতার প্রকাশ হিসেবে প্রবন্ধে প্রতিফলিত হয়। ঘ. দেশের অর্থনৈতিক উন্নয়নে রহিমার অবদান আমাদের লোকশিল্প প্রবন্ধের আলোকে মূল্যায়ন করো। উত্তর: আমাদের লোকশিল্প প্রবন্ধের আলোকে দেখা যায়, রহিমার সূচিশিল্প দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। কারণ বিদেশে রপ্তানি ও অর্থ আয়,
রহিমার তৈরি নকশিকাঁথা ও সূচিশিল্প বিদেশে গিয়ে মোটা অঙ্কের অর্থ আনে। এটি সরাসরি দেশের বৈদেশিক আয় বৃদ্ধি করে। উদ্যোগ ও স্বনির্ভরতা সৃষ্টি, তার দক্ষতা ও শিল্পচর্চা অন্যান্য স্থানীয় কারিগরদের অনুপ্রাণিত করে শিল্পকর্মের বাণিজ্যকে প্রসারিত করতে পারে। লোকশিল্পের বাজার সম্প্রসারণ, রহিমার সাফল্য প্রমাণ করে যে, দেশে লোকশিল্পকে সুপরিকল্পিতভাবে প্রচার ও বিক্রয় করলে অর্থনৈতিকভাবে উপকৃত হওয়া সম্ভব। দারিদ্র্য হ্রাসে সহায়তা, দক্ষ কারিগররা তাদের শিল্প বিক্রির মাধ্যমে নিজেদের জীবনমান উন্নত করতে পারে, যা গ্রামের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখে। সংক্ষেপে, রহিমার কাজ শুধুমাত্র শিল্পগত নয়, এটি দেশের অর্থনীতির জন্যও একটি শক্তিশালী উৎস হিসেবে কাজ করছে, যা লোকশিল্পকে দেশের সম্পদ ও ঐতিহ্যের সাথে যুক্ত করে। ২. সেজুতি স্কুলে বার্ষিক লোকশিল্প মেলা চলছিল। সে মেলায় মাটির তৈরি একাধিক পুতুল জমা দেয়। সেগুলো একটি গ্রামীণ পরিবারকে প্রতিনিধিত্ব করে। দর্শনার্থী, বিচারক এবং প্রতিযোগী সবাই মুগ্ধ হয়ে দেখেন এটি। একজন মন্তব্য লেখেন, আমাদের লোকশিল্প যে এত সমৃদ্ধ তা বলে শেষ করার মতো নয়, কিন্তু সময় ও রুচির পরিবর্তনে তা আজ প্রায় ধ্বংসোন্মুখ। আমাদের সকলের এখনই এর প্রতি নজর দেওয়া উচিত, নইলে অচিরেই এই শিল্প ধারাকে আমরা হারাব। কোন লোকশিল্পটির কাজের ঐতিহ্য আমাদের দেশে বহুযুগের? উত্তর, পোড়ামাটির কাজ। প্রবন্ধে বলা আছে, পোড়ামাটির কাজের ঐতিহ্য এদেশে বহু যুগের। খ. বর্ষাকাল নকশিকাঁথা তৈরির জন্য উপযুক্ত সময় কেন? উত্তর, বর্ষাকাল নকশিকাঁথা তৈরির জন্য উপযুক্ত ছিল কারণ তখন বাইরে পানি থই থই করে জমে থাকে। ঘর থেকে বের হওয়া সম্ভব না। তাই মেয়েরা ঘরে বসে দুপুরের খাওয়ার পর পাড়তি বিছিয়ে কাঁথা সেলাই করতে পারত। অর্থাৎ, বৃষ্টির কারণে সময় বেশি কেটে যাওয়ার অভাব নেই এবং ঘরে বসে দীর্ঘ সময় কাজ করা সম্ভব ছিল, যা নকশিকাঁথা তৈরিতে সুবিধাজনক। গ. সেজুতির উদ্যোগ কোন কারিগরের শিল্পের প্রতিনিধিত্ব করে? ব্যাখ্যা করো। উত্তর, সেজুতির উদ্যোগ মাটির পুতুল তৈরির কারিগরের শিল্পকে প্রতিনিধিত্ব করে। ব্যাখ্যা, প্রবন্ধ অনুযায়ী, বাংলাদেশের গ্রামে বহু যুগ ধরে মাটির পুতুল ও টেপা পুতুল তৈরির ঐতিহ্য চলে এসেছে। এই পুতুলগুলো প্রতীকধর্মী এবং গ্রামীণ জীবন, পরিবার ও সামাজিক রীতি প্রকাশ করে। সেজুতি তার পুতুলের মাধ্যমে গ্রামীণ পরিবারের জীবন ও সংস্কৃতিকে ফুটিয়ে তুলেছে, যা মূলত মাটির কারিগরদের শিল্পগুণের নিদর্শন। দর্শক ও বিচারকদের প্রশংসা দেখাচ্ছে যে, এই ধরনের শিল্প মানব মন ও ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সংক্ষেপে, সেজুতির উদ্যোগ গ্রামীণ মাটির শিল্প ও লোকশিল্পের ঐতিহ্যকে জীবন্ত রাখার প্রতীক। ঘ. উদ্দীপকে লোকশিল্প বাঁচিয়ে রাখার যে তাগিদ অনুভূত হয়েছে তা আমাদের লোকশিল্প প্রবন্ধের মূল বক্তব্যকে সমর্থন করে কি? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। উত্তর, হ্যাঁ। উদ্দীপকে লোকশিল্প বাঁচিয়ে রাখার যে তাগিদ অনুভূত হয়েছে তা আমাদের লোকশিল্প প্রবন্ধের মূল বক্তব্যকে সম্পূর্ণ সমর্থন করে। যুক্তি, লোকশিল্প সংরক্ষণের গুরুত্ব। প্রবন্ধে বলা হয়েছে, বাংলাদেশের গ্রাম, শহর ও শহরতলির নারী পুরুষরা লোকশিল্পে দক্ষ হলেও কাজের অভাবে দারিদ্র্যের শিকার হচ্ছে। তাই লোকশিল্প সংরক্ষণ এবং সম্প্রসারণে মনোযোগ দিলে তাদের সমস্যা কিছুটা সমাধান হবে। ঐতিহ্য ও সংস্কৃতির রক্ষা। উদ্দীপকের মন্তব্যে বলা হয়েছে, সময় ও রুচির পরিবর্তনের কারণে লোকশিল্প আজ প্রায় ধ্বংসোন্মুখ। প্রবন্ধে একই ধরনের চিন্তাভাবনা আছে। আমাদের সকলকে লোকশিল্পকে সংরক্ষণ এবং বিশ্বের কাছে পরিচিত করানো প্রয়োজন। মানব জীবনের সঙ্গে সংযোগ। প্রবন্ধে বলা হয়েছে, নকশিকাঁথা, মাটির পুতুল বা জামদানি শাড়ি শুধুই শিল্প নয়, এগুলো জীবনগাথা, পরিবার,
পরিবেশ ও সংস্কৃতির প্রতিফলন। উদ্দীপকেও মাটির পুতুলের মাধ্যমে গ্রামের জীবন ও সংস্কৃতি তুলে ধরা হয়েছে। সৃজনশীল ও অর্থনৈতিক দিক প্রবন্ধে উল্লেখ আছে। সুপরিকল্পিতভাবে লোকশিল্প প্রচার করলে এটি আর্থিক উপার্জন ও সৃজনশীলতার বিকাশ ঘটাতে পারে। উদ্দীপকে সেজুতির উদ্যোগও লোকশিল্পকে জীবন্ত রাখার সঙ্গে অর্থনৈতিক সম্ভাবনাকে নির্দেশ করছে। সংক্ষেপে, উদ্দীপকের বার্তা এবং প্রবন্ধের মূল বক্তব্য একই: লোকশিল্পকে সংরক্ষণ করা জরুরি, তা আমাদের ঐতিহ্য, সংস্কৃতি এবং সৃজনশীলতার প্রতীক।